আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। এই মুহূর্তে বার্সাতে যে জিনিসটা অনেক বেশি করে চলছে সেটা আপনারা হয়তোবা জানেন। তারপরে একটু ক্লিয়ার কাট ভাবে বলি, হ্যান্সি ফ্লিক বায়ার্ন মিউনিখকে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এই কোচকে কেন্দ্র করে, যাকে হাই প্রোফাইল একজন কোচ বলা যায়, তাকে কেন্দ্র করে বার্সার অনেক বেশি করে আগ্রহ এবং তার সঙ্গে বার্সেলোনা নাকি একটা মৌখিক টার্মসে পৌঁছে গিয়েছে। 2 সিজনের জন্য কথাবার্তা চলছে, এমন টাইপের রিউমার কিন্তু আমরা শুনছি এবং সত্যিকার অর্থে লাস্ট ম্যাচ ডের দিকে তাকিয়ে আছে। তারপর বার্সেলোনা একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেবে, জাভিকে হয়তোবা স্যাক করবে, এমন টাইপের জিনিসপত্র এখন পর্যন্ত হরাইজনে দেখা যাচ্ছে এবং সম্ভবত সেই জিনিসটা হবে লাইকলি একটা সিচুয়েশন হিসেবে বললাম। এখন দেখুন, এখানে নানা অ্যাঙ্গেল থেকে নানা জনে দেখছেন, সেটা কমেন্ট বক্সেও দেখা যায়। একটা বড় অংশে বার্সা ফ্যানেরা লাপোর্তা বোর্ডকে পছন্দ করেন এবং এটার সঙ্গে লিওনেল মেসিকে শেষ পর্যন্ত আরও একবার বার্সায় নিতে না পারাটা লাপোর্তা বোর্ডের একটা বড় রকমের ব্যর্থতা হিসেবে অনেকে দেখেন এবং এটা একটা যৌক্তিক শক্ত কথা এবং ফুটবল ফ্যানদের মধ্যে একটা বড় অংশ বার্সাকে সাপোর্ট করেন শুধুমাত্র লিওনেল মেসিকে কেন্দ্র করে। সেটা আসলে যার যেমনই রাখে বাস্তব একটা সত্য এবং এটার প্রেক্ষিতে লাপোর্তা বোর্ডের সেই ব্যর্থতার জন্য লাপোর্তা বোর্ড অনেক বেশি করে সমালোচিত হবে, এটা নিয়ে কারো কোনো ডাউট থাকার কথা নয়। একটা অংশের ফ্যানদেরকে বোঝাতে গেলেও কিন্তু সেই জিনিসটা তারা বুঝবেন না যে দিন শেষে লিওনেল মেসি সেবার না করেছিলেন এবং এটার পেছনে লাপোর্তা বোর্ডের অনাগ্রহটাই আসলে মূল কারণ ছিল। আবার এটার বিপরীতেও একটা অংশ আছে যারা কিনা বার্তোমেও বোর্ডের আমলে বার্তোমেও ইকোনমিক্যালি এত বাজে সিদ্ধান্ত নিয়েছেন যে সেটার পর লাপোর্তা বোর্ডকে দেখলে যথেষ্ট ভালো বলে মনে করেন অনেকে, বা হাতে গোনা কয়েকজন হলেও এই জিনিসটা আসলে স্বীকার করেন যে লাপোর্তা যে দাবি করছেন ইকোনমিক্যালি তিনি বার্সাকে আগে চেয়ে বেটার একটা অবস্থানে নিয়ে গিয়েছেন এবং জাভি প্রেস কনফারেন্সে সেটা অস্বীকার করেছেন তার একটা স্টেটমেন্টের মাধ্যমে। সেখানে লাপোর্তার সপক্ষে বক্তব্য রাখার সুযোগ আছে। আসলে লাপোর্তা ইকোনমিক্যালি বার্তোমেও বোর্ডের আমল থেকে বেটার কোনো একটা কিছু করেছেন। এখানে দেখুন বার্সাবাজের পক্ষ থেকে স্টেটমেন্টগুলো বা নিজেদের অবস্থানটা একেবারে পরিষ্কার করেনি। প্রথমত, হ্যাঁ, আপনি যদি বার্তোমেও বোর্ডের সঙ্গে লাপোর্তা বোর্ডের ইকোনমিক ডিসিশনগুলো কিংবা টাকা পয়সার হিসাবগুলো মেলান, তাহলে সেখানে বার্তোমেও বোর্ড একেবারে কালপ্রিট, একেবারে ভিলেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। সে তুলনায় লাপোর্তা বোর্ড বার্তোমেও বোর্ডের মতো একেবারে ইকোনমিক ডিসিশনে লেজে গোবর অবস্থা করেনি, অতিরিক্ত খরচ করে ক্লাবের 12টা বাজেনি। এটা যেমন সত্য, এর পাশাপাশি এটাও সত্য যে লাপোর্তা কিন্তু যথেষ্ট পরিমাণ রাইটস বিক্রি করেছেন, অনেকগুলো ফাইন্যান্সিয়াল লিভার অ্যাক্টিভেট করেছেন, অর্থাৎ রীতিমতো সম্পত্তি বিক্রি করে বার্সেলোনাকে কিন্তু একটা ক্লাব হিসেবে টিকিয়ে রেখেছেন। এখন এটাকে আপনি পজিটিভলি নেবেন, কতটুকু পজিটিভলি নেবেন, নেগেটিভলি নিলে কতটুকু নেগেটিভলি নেবেন, সবকিছু আপনার উপর ছেড়ে দিলাম। এটা আসলে ব্যক্তি বিশেষে এক একজনের ক্ষেত্রে এক এক রকম ব্যাখ্যা এক একজন দাঁড় করাতে পারেন। তবে অনেক কিছুর উত্তর খুঁজে পাওয়া যাবে এই যে লাপোর্তা আসলে ইকোনমিক টার্মস থেকে বার্সাকে বেটার একটা পজিশনে এনেছেন কিনা, সেটা হচ্ছে লা লিগা বার্সার সামনের ইকোনমিক প্ল্যানটা আসলে অ্যাপ্রুভ করে কিনা, গ্রিন সিগন্যাল দেয় কিনা। বার্সা কিন্তু 1:1 রুলে ফিরে যেতে চাচ্ছে। আমি অনেকবারে 1:1 রুলের কথা বলছি, অর্থাৎ ট্রান্সফারে বার্সা যে পরিমাণ টাকা ইনকাম করবে ঠিক ওই পরিমাণ টাকাই ব্যয় করতে পারবে। এর আগে বার্সেলোনা অনেক টাকা ইনকাম করলেও ট্রান্সফার বাবদ সেই পরিমাণ ব্যয় কিন্তু করতে পারেনি। এর আগে লস থাকার কারণে, এর আগে ডেফিসিট থাকার কারণে বার্সা যদি লা লিগা থেকে আসলে গ্রিন সিগন্যাল পায়, যেটা বার্সার পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে লা লিগা এবার পজিটিভ একটা ইন্টেনশন দেখিয়েছে এবং লাপোর্তা লা লিগার সঙ্গে অনেকটা আনঅফিসিয়ালি এগ্রিমেন্টে পৌঁছেছেন যে তার বোর্ডের অধীনে কয়েকটা কার্যক্রমের প্রেক্ষিতে হাভিয়ার তেবাসের লা লিগা আসলে এবার বার্সাকে 1:1 রুলে ফিরতে দেবে এবং সেটা যদি হয় তাহলে লাপোর্তার সপক্ষে এই আমি পজিটিভ পয়েন্টগুলো তুলে ধরবো। নেগেটিভ পয়েন্ট নিয়ে অনেক কথাবার্তা বলেছি, পজিটিভও যে কিছু না কিছু আছে সেটা নিয়েও আলোচনা করতে চাইবো। তবে তার আগে লা লিগা এটার গ্রিন সিগন্যাল দেয় কিনা, বার্সার সামনের যে প্ল্যানটা সেটা হচ্ছে নাইকির সঙ্গে নতুন কন্ট্রাক্টের মাধ্যমে রেভিনিউটা আসলে রেভিনিউ স্ট্রিমে যোগ করা, তারপর একটা আইপিও রয়েছে সেটার মাধ্যমে অ্যামাউন্ট কালেক্ট করা এবং তারপর আসলে লা লিগাকে প্রেজেন্ট করা যে তাদের যথেষ্ট পরিমাণ ইকোনমিক স্ট্যাবিলিটি এখন আছে এবং 1:1 রুলে যাওয়ার মতো অর্থনৈতিক একটা ভিত তারা তৈরি করেছে। যদি লাপোর্তা বোর্ড পারে তখন সেটা নিয়ে আলোচনা করবো এবং এটা লাপোর্তার জন্য আমার কাছে মনে হয় একটা এসিড টেস্ট। এখানেই বোঝা যাবে আসলে ট্রান্সফার মার্কেটে বার্সা ইনভেস্ট করার মতো কোনো একটা পজিশনে আসতে পারে কিনা। এবং যাওয়ার আগে আরো একটা কথা বলবো, ব্যাপারটা কখনোই এটা নয় যে আমি হ্যান্সি ফ্লিককে একেবারে পছন্দ করি না। এই হ্যান্সি ফ্লিকের অধীনেই কিন্তু বায়ার্ন মিউনিখ বার্সাকে 8-2 গোলে বিধ্বস্ত করেছিল। খুবই এনার্জেটিক এবং ডিটারমাইন্ড একজন কোচ, অনেক দিক থেকে জাভির থেকে বেটার প্রোফাইল অনেকেই স্বীকার করে নেবেন। তবে জাভিকে যে কারণে আসলে লাপোর্তা বাদ দেওয়ার চেষ্টা করছেন সেটাকে আমি বড় রকমের কোনো কারণ হিসেবে দেখি না। আমার কাছে মনে হয় এখানে লাপোর্তা এবং লাপোর্তা বোর্ড আসলে একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল এবং শুরুতে জাভিকে ফিরিয়ে আনার কথা বললেও পরবর্তীতে হ্যান্সি ফ্লিকের দিকে সরে যাচ্ছিল, যে কারণে একটা
একটা ছুতোনাতা ধরে সেখানে জাভিকে এখন ফাইনালি বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখানে জাভির কোচিং স্টাইলের বড় রকমের ফ্যান এই জিনিসটা বলছি না, তবে যেভাবে বার্সার একজন আইকনিক লেজেন্ডারি প্লেয়ারকে কোচের দায়িত্ব থেকে সরিয়ে ফেলা হচ্ছে সেই প্রসেসটার বিরুদ্ধে আসলে কথা বলতে যাচ্ছি। আর এমনিতে যদি কোচ হিসেবে ফ্লিক আসেন তাহলে সেখানে যথেষ্ট পজিটিভিটি আছে, সেই জিনিসটাও কিন্তু বলে রাখলাম। ব্যাপারটা জাভি ভার্সেস ফ্লিক না করে আসলে লাপোর্তা বোর্ড অ্যাকশনটা নিতে দেরি করেছে কিংবা সিদ্ধান্ত নেওয়ার প্রসেসটা গুলিয়ে ফেলেছে, এমনভাবে যদি চিন্তা করেন তাহলে হয়তোবা কোন পয়েন্টে কথাটা বলছি সেটা পিক করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।